হ্যালো। হ্যালো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের অনেকদিন পরে আজকে জুম ক্লাস শুরু হচ্ছে। এর আগে তোমাদের সাথে ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে তোমরা কি সেগুলো করতে পেরেছিলে? জি স্যার। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু অনেকগুলো ক্লাস সেখানে আপলোড দেওয়া হয়েছিল, বিশেষ করে ক্লাস 9-10 এর জন্য, 9 এর জন্য তোমাদের পুরো বইয়ের অনেকগুলো সবগুলো অধ্যায়ের ক্লাস কিন্তু অলরেডি ওইখানে দেওয়া হয়েছে ইউটিউবে। তোমরা কি সবাই সেগুলো দেখেছো? মেয়েরা, তোমরা কি আমায় শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নের উত্তর দিও যে আমরা যে ক্লাসগুলো ইউটিউবে করেছিলাম তোমরা কি সেই ক্লাসগুলো বাসায় বসে দেখেছো কিনা? জি স্যার, দেখছি। হ্যাঁ, ওইখানে তোমাদের জন্য অনেক ক্লাস দেওয়া হয়েছে এবং সেগুলো যদি তোমরা করে থাকো তাহলে আশা করি তোমাদের অ্যাকাউন্টিং প্রবলেম অনেকটাই সলভ হয়ে আসার কথা। আমি যে অনেক ক্লাস দিয়েছি, পাশাপাশি আমাদের যে তাসলিমা ম্যাডাম, উনিও অনেক ক্লাস দিয়েছে। বিশেষ করে 9 এর ক্লাসগুলো আমরা সব অনেক বেশি দিয়েছি। তো ওইখানে আমাদের ইউটিউব ক্লাসে মোটামুটি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করা হয়েছে। আমরা বলতে চাচ্ছি যে যদিও আমাদের বছর প্রায় শেষের দিকে, তোমার ক্লাস 9 থেকে 10-এ উঠবে, সে পরীক্ষার মাধ্যমে হোক বা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বা সরকারের যে সিদ্ধান্ত হোক না কেন, হিসাব বিজ্ঞানের বেলায় কিন্তু তোমাদের 9-ও যা পড়েছো 10-এ গিয়েও তোমাদেরকে এগুলো পড়তে হবে। সুতরাং ক্লাস 9-এ আছো বা 10-এ উঠবে, পরীক্ষা হবে কি হবে না, অথবা যে সিদ্ধান্তই হোক না কেন, অ্যাকাউন্টিং কিন্তু তোমাদেরকে পড়তে হবে। 9-এ যেগুলো পড়বে ক্লাস 10-এ কিন্তু একই জিনিস তোমাকে পড়তে হবে, আরো বিস্তারিত বেশি করে পড়তে হবে। সুতরাং তোমরা অ্যাকাউন্টিং পড়ার ক্ষেত্রে, বিশেষ করে তোমার কমার্সের স্টুডেন্ট, তোমরা এখানে অবহেলা করার বা কালক্ষেপণ করার তোমাদের সুযোগ নেই। তো আমরা যেহেতু ইউটিউব ক্লাসের মাধ্যমে, আপলোডের মাধ্যমে তোমাদের পুরো সিলেবাসটি আমরা ওখানে দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে বলবো তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের পড়াগুলো কমপ্লিট করে নিও। যেহেতু দীর্ঘদিন তোমরা কলেজে আসছো না, আমার মনে হয় তোমরা বহু নির্বাচনী পড়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছো, নাকি বলো? জি স্যার। তোমরা কি নিজেরা বহু নির্বাচনী বাসায় বসে পড়ছো এমসিকিউ? জি। আমি তোমাদের কথা বুঝতে পারছি না। এমসিকিউ তোমরা কি বাসায় নিজেরা পড়তেছো? স্যার। হ্যাঁ, বলো।
সুমাইয়া বলছিলে? সুমাইয়া, জি স্যার পড়ি তো। এমসিকিউ পড়ো? ভেরি গুড, পড়লে তো ভালো। হ্যাঁ। তো আজকের ক্লাসটা আমি তোমাদের জন্য মূলত বহু নির্বাচনী পড়াবো। এটা যেহেতু রিভিশন ক্লাস, যেহেতু ইউটিউবে তোমাদের পুরো সিলেবাসটি আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে অধ্যায়ের দরকার সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো যেহেতু আমরা এখন রিভিশন ক্লাসে যাচ্ছি, রিভিশন ক্লাসে যাওয়ার আগে আমি মনে করছি তোমাদের এমসিকিউটা বা বহু নির্বাচনী পড়ানো দরকার। আজকের ক্লাসে তোমাদেরকে আমি বহু নির্বাচনী বিষয়টি পড়াবো, ঠিক আছে? তো প্রথম অধ্যায়ের প্রায় 20টি বহু নির্বাচনী প্রশ্ন আমি বিভিন্ন বোর্ডের প্রশ্ন থেকে সিলেক্ট করে নিয়েছি তোমাদের জন্য, যেগুলো এখন তোমাদেরকে স্লাইডের মাধ্যমে দেখাবো এবং আলোচনা করব। আমি তোমাদেরকে বলি, অ্যাকাউন্টিং এ তোমাদের A+ পেতে হলে, মানে ভালো নম্বর পেতে হলে, জানতে হলে বহু নির্বাচনীকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বহু নির্বাচনীকে গুরুত্ব না দিয়ে তোমরা অ্যাকাউন্টিং এ ভালো করা সম্ভব নয় তোমাদের জন্য। কথা বুঝতে পেরেছো আমার? জি স্যার। তো এই জন্য আমি এখন থেকে মানে মোটা কয়েকটি ক্লাসই নেব শুধু বহু নির্বাচনের উপরে। তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালো করে খেয়াল করে দেখবে। তো এখন আমি তোমাদেরকে বহু নির্বাচনীর যে প্রশ্নগুলো আমি এখানে সিলেক্ট করেছি, এই প্রশ্নগুলো কিন্তু আমাকে অনেক কষ্ট করে বোর্ডের প্রশ্নগুলো ঘেটে ঘেটে সংগ্রহ করতে হয়েছে। সুতরাং আমি এই স্লাইডগুলো তোমাদেরকে পরে দিয়ে দিব, বা এখান থেকেও তোমরা দেখে নিবে এবং সেগুলো খাতায় উঠিয়ে নিবে। এখন উঠাও, অথবা পরে আমি স্লাইডগুলো যখন তোমাদের আপলোড দিব সেখান থেকে তোমরা এই স্লাইডগুলো খাতায় উঠিয়ে পরে নিজেরা পড়বে। এখন আমি আলোচনা করব তোমাদের সাথে। দেখো, প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন, হিসাব বিজ্ঞান কি? তোমরা বইয়ে এটির হয়তো আরো একটি প্রশ্ন পাবে, বাট তোমাদের যে বিক্ষেপক দেওয়া থাকবে বা যে 4টি অপশন দেওয়া থাকবে, সেই অপশনের উপর ভিত্তি করে তোমরা সেখান থেকে উত্তর করবে। আসলে উত্তরটা কি হবে? এমন হতে পারে হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা, যদি থাকে সেক্ষেত্রে ব্যবসার ভাষাটাও একটা উত্তর। বা যদি এরকম থাকে হিসাব বিজ্ঞান বিজ্ঞান, কলা ও বিজ্ঞান একটি বই, তোমরা বলো তো এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে? কে বলতে পারো? স্যার কলা ও বিজ্ঞান। কলা ও বিজ্ঞান। আমি এখানে যদিও সঠিক উত্তরটি মার্কিং করে রেখেছি একটু নীল কালি দিয়ে, তোমরা সেখান থেকে সহজে বুঝতে পারবে যেটি সঠিক উত্তর। কেন এরকম উত্তরটি হলো আমি তোমাদের সেটি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। কলা মানে হচ্ছে এখানে কৌশল, কলা বলতে বোঝায় কৌশল, একটা পদ্ধতি, স্যার সিস্টেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলে? নাফিসা? জি স্যার। ভালো আছো? জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ক্লাসে অ্যাড হয়ে যাও এবং আলোচনাগুলো শোনো। যে হিসাব বিজ্ঞান হচ্ছে, কলা মানে কৌশল বোঝানো হয়, মানে একটা পদ্ধতিতে, একটা সিস্টেমে হিসাব বিজ্ঞানের মাধ্যমে কারবারের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা হয়, যা দ্বারা কারবারের উদ্দেশ্য সাধন করা হয়ে থাকে। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান বলতে বোঝায় স্পেশাল বা কোনো নির্দিষ্ট বিষয়ে পারদর্শিতা। তো হিসাব বিজ্ঞান কাজ করতে হলে বা হিসাব বিজ্ঞান ব্যবহার করে কারবার আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য, জানার জন্য তাকে হিসাব বিজ্ঞান বিষয়ে জ্ঞান থাকতে হবে। এই জন্য এটাকে বিশেষ জ্ঞান বলা হয়, বিজ্ঞান বলা হয়। সুতরাং হিসাব বিজ্ঞান শুধু কলা নয়, শুধু বিজ্ঞান নয়। স্যার বলো। স্যার এটা কি বই থেকে দেওয়া হয়েছে? বই তো আছে, এগুলো বোর্ড কোশ্চেন থেকে দেওয়া হয়েছে, বোর্ডের কোশ্চেন থেকে। হ্যাঁ, ওকে প্রথম স্যার। অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে জি স্যার। বা পরীক্ষা বিগত দিনে এসছে, এরকম প্রশ্নগুলো দেওয়া হয়েছে। কেমন? ওকে স্যার। আরেকটা জিনিস জেনে রাখো, এইগুলো থেকে আজকে যেগুলো আমি পড়াচ্ছি,
এগুলো থেকে তোমাদেরকে আমি আপনার একটা পরীক্ষা নেব ওকে স্যার। পরবর্তীতে, মানে আচ্ছা আজকে না আরো 3-4টা ক্লাস নেওয়ার পরে এই 3-4টি ক্লাসের উপর ভিত্তি করে আমি তোমাদের একটি পরীক্ষা নেব, আচ্ছা। কেমন? জি স্যার। তাহলে হিসাব বিজ্ঞান কি প্রশ্নের উত্তরটা আমরা কি পেলাম? কলা, কলা ও বিজ্ঞান। কলা ও কলা ও বিজ্ঞান, বিজ্ঞান। ঠিক আছে। জি স্যার। প্রশ্ন নাম্বার 2, দেখো 2 নম্বরের প্রশ্নে বলা আছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? এই প্রশ্নটি দুই ভাবে লেনদেন। আসতে পারে। ফাইন, ভেরি গুড, লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি প্রশ্নটি দুই ভাবে আসতে পারে। কিভাবে? হিসাব রক্ষণের মূল ভিত্তি কি, বা হিসাব রক্ষণের বা হিসাব বিজ্ঞানের মৌলিক উপাদান কি? উত্তর হবে কি? লেনদেন। এটা লেনদেন এই জন্য লেনদেন, তোমরা বলো দেখি, আমি তোমাদের যে প্রশ্ন করি, একটা দালান বা একটা যে বিল্ডিং আমরা তৈরি করি, দালানের একক কি? কি বলতে পারো? ইট। ইট। কে বলছিলে? তামান্না। তামান্না, অসংখ্য ধন্যবাদ তোমাকে। একটা দালানের একক হচ্ছে ইট। যেমন মানব দেহের একক হচ্ছে কি একটা কোষ, মানে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ মিলে একটা মানব দেহ গঠিত হয়। ঠিক তেমনি হাজার 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 ইট, একটার উপর একটা ইট বসে একটা দালান তৈরি হয়। ঠিক তেমনি দেখো হিসাব বিজ্ঞানের মধ্যে এই যে একটা কারবারের যে গোটা কর্ম প্রক্রিয়া যে কাজগুলো হয়, একটা একটা লেনদেন লেনদেন করে কিন্তু সবগুলা কাজ সংগঠিত হয়। কারণ পরবর্তীতে সেই লেনদেন গুলো থেকে আমরা হিসাব বিজ্ঞানের মূল কাজটা, হিসাব বিজ্ঞানের যে মূল উদ্দেশ্য, কারবারের যে মূল লক্ষ্য, কারবারের যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, সেটা হইলো কি হইলো না তা কিন্তু লেনদেনের মাধ্যমে আমরা কি করতে পারি? জানতে পারি। তাই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। এটা ঘটনা নয়, জাবেদাও নয়, খতিয়ানও নয়, কি হবে? লেনদেন। ঠিক আছে, তোমাদের এই দুইটি নৈর্ভিত্তিক থেকে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। ফাইন, ভেরি গুড, নো ভেরি গুড। স্যার। চলো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। নিচের কোনটি অদৃশ্যমান লেনদেনের উদাহরণ? অদৃশ্যমান বলতে তোমরা কি বুঝো? বলতে পারো? ইনভিজিবল। ইনভিজিবল বলতে পারো। অদৃশ্যমান যেটা দেখা যায় না, সোজা কথা হচ্ছে যেটা চোখে দেখা যায় না, এটাকে বলে অদৃশ্যমান, কেমন? সুতরাং এমন কিছু ঘটনা কারবারের মধ্যে ঘটে থাকে যে ঘটনাগুলোকে চোখে দেখা যায় না, বাট কারবারের ঘটনাটা ঘটে থাকে। আর বাকি সবগুলো যেগুলো দেখা যায় সেগুলোকে আমরা ভিজিবল বলি বা দৃশ্যমান বলি। তো অদৃশ্যমান হচ্ছে মানে সাধারণ সঞ্চিত বলেছি। সাধারণ সঞ্চিত হচ্ছে আবার কারবারে যে মুনাফা হয়, সে মুনাফা থেকে একটি টাকা ভবিষ্যতে কারবারের দুঃসময়ে বা বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের জন্য যদি সঞ্চয় রাখা হয়, বিভিন্ন কাজে ব্যবহারের জন্য, সেটাকে আমরা সাধারণ সঞ্চিতি বলি। এটা কারবারে দেখা যায়। বাট্টা সঞ্চিতি, বাট্টা দেওয়ার জন্য, সার দেওয়ার জন্য আগে থেকে সঞ্চয় রাখা। দেনাদার থেকে যে টাকা আদায় হয় সেটাকে করিম বলা হয়, এটাও দেখা যায় কারবারের মধ্যে। দেনাদার কয় টাকা দেনাদার আছে, সেখান থেকে কয় টাকা আদায় হবে, আদায় হয় নাই, কে কে টাকা দেয় নাই, এগুলা দৃশ্যমান। বাট তুমি যে কারবারে স্থায়ী সম্পদ ব্যবহার করছো, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো দিন দিন ব্যবহার করলে পরে তার মূল্য আস্তে আস্তে কমতে থাকে। এই যে মূল্যটা কমে, এটা কি চোখে দেখা যায়? নো স্যার। এই জন্য নো স্যার। অবচয়টাকে বলা হয় একটা অদৃশ্যমান লেনদেন। এটা চোখে দেখা যায় না। দিন দিন এমনিতেই মূল্য দিন দিন কমতে থাকে, যত ব্যবহার করি তত তার দাম কমে, তার মূল্য কমে। আর এই মূল্য কমটাকে বলা হয় অবচয়, ডেপ্রিসিয়েশন। এই অবচয় হচ্ছে একটি অদৃশ্যমান লেনদেন। অবচয়ের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে অনগদ লেনদেন। কি লেনদেন? অনুবোধ লেনদেন। অনগদ লেনদেন, নন ক্যাশ ট্রানজেকশন। অর্থাৎ অনগদ লেনদেন বলতে বোঝায় যে লেনদেনের দ্বারা কারবার থেকে কোনো নগদ টাকার হ্রাস বৃদ্ধি ঘটে না, নগদ টাকা আসেও না যায়ও না, এরকম লেনদেন হচ্ছে অনগদ লেনদেন। মানে কখনোই এই লেনদেনের জন্য নগদ টাকা কাউকে পরিশোধ করতে হবে না বা আমার কাছে আসবেও না, এরকম লেনদেনকে অনগদ লেনদেন বলা হয়। যেমন মনে করো আমি তোমাদেরকে যদি বলি, তুমি নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করেছো, তোমার টাকা আসবে না চলে যাবে?
চলে যাবে। এটা নগদ চলে প্রদান, যাবে। নগদ চলে যাবে। তোমার কারবারে যিনি কাজ করেন ম্যানেজার বা বিক্রয় কর্মী, তাদেরকে আমরা মাস শেষে হলে আমরা কি দেই? বেতন দেই। বেতন, বেতন কিসের মাধ্যমে দেই? নগদ টাকা। টাকার মাধ্যমে। নগদ টাকার মাধ্যমে দেই। এত নগদ টাকা চলে যাবে, এটাকে আমরা খরচ হিসেবে লিখি। কি হিসেবে লিখি? খরচ খরচ। হিসেবে। খরচ হিসেবে লিখি। আমার যে যারা দেনাদার, যাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করেছি, তার কাছ থেকে টাকা পাবো, এর মধ্যে থেকে যদি কিছু টাকা কম পাই, সেটাও আমার জন্য একটা ক্ষতি বা খরচ হয়ে যায়। বাট এই যে অবচয় বাবদ আমি কারবারের মধ্যে একটা খরচ লিখেছি, আমার সম্পদের মূল্য হ্রাস পেয়েছে, এটা অবচয় বলেছি, খরচ বলতেছি, এই অবচয় বাবদ কি কাউকে কোনো টাকা দেওয়া হয়? নো No, স্যার। sir. তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি বুঝতেছো না? জি স্যার, বুঝতে বুঝতেছি, পারছি। স্যার। হ্যাঁ, ভেরি গুড, ফাইন। অবচয় হচ্ছে এমন যেমন তোমার ঘরে তুমি ধরো একটা আহ, আলমারি কিনেছো 50,000 টাকা দিয়ে। কেনার সময় তুমি আলমারির জন্য 50,000 টাকা ব্যয় করেছো, এটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদ কেনার জন্য যে ব্যয় করা হয়, সেই ব্যয়টাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা দীর্ঘদিন কারবারের মধ্যে ব্যবহার হবে। ধরে নেও তোমার কারবারের মধ্যে বা একটি তুমি আলমারি কিনেছো, যেটা তুমি ব্যবহার করছো, তুমি 1 বছর ব্যবহার করার পরে 50,000 টাকার আলমারিটা 5,000 টাকা দাম কমে গেল, এখন মূল্য হলো 45,000 টাকা। এই যে 5,000 টাকা দাম কমলো, আমি এটাকে বলছি অবচয়। অবচয়টাকে আমরা খরচ লিখতেছি। বাট এই অবচয় বাবদ আমি কাউকে কোনো টাকা দিয়েছি কি? No, sir. নো নো স্যার। স্যার। ফাইন। এই জন্য এটাকে বলা হয় অনগদ লেনদেন, মানে এই খরচের জন্য কাউকে কোনো নগদ টাকা প্রদান করা হয় না এবং কখনো করতেও হবে না। এই জন্য অবচয় হচ্ছে একটি অদৃশ্যমান লেনদেন এবং কি লেনদেন? অনগদ লেনদেন। কি লেনদেন? অনগদ লেনদেন। মনে থাকবে? নগদ লেনদেন। নগদ না, অনগদ। ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন আমাদের ছিল। 4 নম্বর প্রশ্নে আমরা বলেছি কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধরা হয়? হিসাব বিজ্ঞানের অনেকগুলো নীতি বা কনসেপ্ট এবং প্রিন্সিপাল রয়েছে, যেগুলোকে নীতি বা নীতি বলা হয় এবং কতগুলোকে ধারণা বলা হয়। নীতি হচ্ছে যেগুলো আইন সিদ্ধ, সারা পৃথিবী জুড়ে একই নিয়মে চলতে হয়, যেগুলোকে বলা হয় হিসাব বিজ্ঞানের প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আর কতগুলো হচ্ছে ধারণা। ধারণা হচ্ছে একটি দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের পারিপার্শ্বিক অবস্থা, সবকিছুর উপর ভিত্তি করে কিভাবে ব্যবসা চলবে, ব্যবসা পরিচালনার যে নিয়মগুলো রয়েছে, সেগুলোকে বলা হয় ধারণা। তো কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধরা হয়? এখানে বলা হয়েছে চলমান প্রতিষ্ঠান ধারণা। তো চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে বোঝায় যে একটি কারবার 1 বছর পরেই বন্ধ হয়ে যাবে এরকম নয়। কারবারটি দিনের পর দিন, বছরের পর বছর চলতে থাকবে। এই ধারণার উপর ভিত্তি করেই স্থায়ী সম্পদের উপর অবচয় ধরা হয়। যে আমরা ধরে নিই স্থায়ী সম্পদটা 10 বছর বা 20 বছর ব্যবহার করতে পারবো, আর 20 বছরই আমার কারবারটা আমরা পরিচালনা করব, কারবারটা চালাবো, তাহলে 20 বছরই আমার কি হতে থাকবে? অবচয় হতে থাকবে। এই চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে আমরা স্থায়ী সম্পদের উপর অবচয় নির্ণয় করে থাকি। তাহলে তোমার যদি প্রশ্ন আসে কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদের উপর অবচয় ধরা হয়, তাহলে আমরা কি উত্তর লিখবো? চলমান চলমান প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ধারণা। 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 চলমান প্রতিষ্ঠান ধারণা, এটা হিসেব বিজ্ঞানের বলা অ্যাকাউন্টিং কনসেপ্ট। কতগুলো হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্ট, আর কতগুলো বলা হয় অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, মানে নীতিমালা। হ্যাঁ, সেগুলো তোমাদের সাথে আরো পরে আলোচনা করবো নীতিমালা গুলো নিয়ে। আজকে শুধু এটা জেনে রাখো যে স্থায়ী সম্পদের উপর অবচয় ধরা হয় চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে। দেখো 5 নম্বর প্রশ্ন, কোন বহি প্রস্তুত করা বাধ্যতামূলক? এখানে লেখা আছে জাবেদা, সে বই কি? নগদান। বহি মানে বই, হিসাবের বই। বহি বলতে হিসাবের বই বোঝায়, জাবেদা বই, নগদান বই, খতিয়ান বই, এরকম কেমন? তো কোন বহি প্রস্তুত করা বাধ্যতামূলক?
সেটা হচ্ছে খতিয়ান। খতিয়ান প্রস্তুত করা কারবারের জন্য বাধ্যতামূলক। খতিয়ানকে সকল বইয়ের রাজাও বলা হয়, কারণ খতিয়ানের মাধ্যমে হিসাবগুলাকে শ্রেণীবিন্যাস করা হয়, নির্দিষ্ট শিরোনামে বা স্ব শিরোনামে লেনদেনগুলাকে আলাদা আলাদা করে উদ্বৃত্ত নির্ণয় করা হয়, যেখান থেকে কারবার যখন প্রয়োজন যে কোনো হিসাবের উদ্বৃত্ত জানতে পারে। তাই খতিয়ান প্রস্তুত করা হচ্ছে কারবারের জন্য বাধ্যতামূলক। স্যার ঠিক আছে, বলো। স্যার জাবেদা হবে না? না, জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, খতিয়ান প্রস্তুত করা হচ্ছে বাধ্যতামূলক। ও, ঠিক আছে, জি জাবেদা স্যার। হচ্ছে জাবেদাকে বলা হয় হিসাবের সহকারী বই, সহায়ক বই, হ্যাঁ, সাহায্যকারী বই, প্রাথমিক বই। অর্থাৎ এটি আমার খতিয়ান তৈরি করতে সহায়তা করে, সাহায্য করে থাকে। বাট খতিয়ান তৈরি করা হচ্ছে বাধ্যতামূলক, জাবেদা তৈরি করা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, জি স্যার। আর কারো প্রশ্ন আছে কোনো? নো স্যার। ভেরি গুড। বাকিতে পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানটি বৃদ্ধি পায়? বাকিতে পণ্য ক্রয়ের ফলে কোন হিসাব সৃষ্টি হয়, কে বলতে পারো আমাকে? বাকিতে পণ্য ক্রয় করলে কোন হিসাব সৃষ্টি হয়? স্যার দায়। পাওনাদার। কি সৃষ্টি হয়? পাওনাদার। তাকে বলা হয় পাওনাদার বলা হয় বা প্রদেয় হিসাব বলা হয়। প্রদেয় হিসাব মানে যে আমার কাছে টাকা পাবে না দিবে? পাবে। স্যার পাবে। পাবে। যেহেতু টাকা পাবে আমার কাছে বলতে কারবারের কাছ থেকে, যেহেতু কারবারের কাছ থেকে টাকা পাবে, সুতরাং এটি কারবারের জন্য দায়। আর দায় বৃদ্ধি মানে হচ্ছে এল বৃদ্ধি। দায় বৃদ্ধি মানে হচ্ছে কি? এল বৃদ্ধি। তাহলে বাকিতে পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কি বৃদ্ধি পায়? এল বৃদ্ধি পায়। ঠিক আছে, বুঝতে পেরেছো কি? জি জি স্যার। স্যার। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। কেউ না বুঝতে পারলে আমাকে কিন্তু প্রশ্ন করবে। পড়া শেখার ক্ষেত্রে আমরা জানার জন্য আমরা পড়বো, জানার জন্য শিখবো। শেখার ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়া যাবে না, কোনো রকম সংকোচ থাকা যাবে না। না বুঝতে পারলে প্রশ্ন করবে। দেখো, আমরা 7 নাম্বার প্রশ্ন নিয়ে এসেছি। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? হিসাব তথ্য দুই ধরনের ব্যবহারকারী রয়েছে, একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা বলা হয় বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ বলতে তোমরা কি বুঝো, কেউ বলতে পারো আমাকে? স্যার ভিতরে। অভ্যন্তরীণ মানে ভিতরে। কার ভিতরে? কারবারের ভিতরে, কারবারের জি স্যার। মধ্যে। কারবারের ভিতরে 3 ধরনের ব্যবহারকারী থাকে: মালিক, ব্যবস্থাপক আর অভ্যন্তরীণ নিরীক্ষক। এই 3 ধরনের ব্যবহারকারীকে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী। নাম করে আমি আবার বলছি, খেয়াল করে শোনো। মালিক, ব্যবস্থাপক আর অভ্যন্তরীণ নিরীক্ষক। স্যার অভ্যন্তরীণ নিরীক্ষক মানে কি? অভ্যন্তরীণ নিরীক্ষক মানে হচ্ছে, আমি তোমাদের বলছি, তোমরা কি সিএ পড়ার নাম সিএ পড়ে শুনেছো? এই কথা শুনেছো? সিএ? জি স্যার। জি স্যার। সিএ স্যার মানে আমি কি? শুনি নাই। বলো না যে সে সিএ পাস, সিএ পড়ে, এরকম নাম শোনো নাই? জি স্যার শুনেছি। হ্যাঁ, শুনেছো। সিএ মানে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের বলা হয় হিসাব বিশেষজ্ঞ। তাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে কোম্পানিতে, কারবারে বা যে কোনো প্রতিষ্ঠানে যে হিসাবগুলো রাখে কারবারের লোকজন, তাদের হিসাব রাখাগুলো সঠিক হলো কিনা, কোনো অনিচ্ছাকৃত ভুল হইলো কিনা, বা ইচ্ছা করে কেউ ভুল করেছে কিনা, জালিয়াতি করেছে কিনা, বা কোনো ফ্রড করেছে কিনা, চুরি করেছে কিনা, এগুলো যাচাই বাছাই করার জন্য যারা হিসাব গুলাকে পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে, তাদেরকে বলা হয় নিরীক্ষক। তাদেরকে বলা হয় নিরীক্ষক বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো এটা যদি কারবারের মধ্যে নিয়োগপ্রাপ্ত লোক হয়, যে আগে থেকে কারবারের মধ্যে নিয়োগ করা আছে, যারা কারবারে চাকরি করে, তারা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে, তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ নিরীক্ষক। আর যদি 1 বছর পরে হিসাব করার পর বাহির থেকে কোনো লোককে চুক্তির ভিত্তিতে, যে আমার হিসাবগুলো আপনি পরীক্ষা করে দেন, আপনাকে এত টাকা দেওয়া হবে,
এভাবে যদি চুক্তির ভিত্তিতে বা একটা নির্দিষ্ট হিসাবের জন্য কাউকে চুক্তি করা হয়, তাদেরকে বলা হয় বাহ্যিক নিরীক্ষক। যারা আগে থেকে কারবারের মধ্যে নিয়োগপ্রাপ্ত, কারবারের মধ্যে চাকরি করে, কারবারের মধ্যে আছে, তারা যদি হিসাব নিরীক্ষা পরীক্ষা করে, তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ নিরীক্ষক। আর বাহির থেকে কোনো লোক এনে যদি সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাকে বলা হয় বাহ্যিক নিরীক্ষক। তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে জি নিরীক্ষক স্যার। কাকে বলবো? নিরীক্ষক কাকে বলা হয়? যারা হিসাব কি করে যাচাই বাছাই বা পরীক্ষা নিরীক্ষা করে, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদেরকে বলা হয় নিরীক্ষক। ঠিক আছে? তাহলে 3 ধরনের অভ্যন্তরীণ নিরীক্ষক: মালিক, ব্যবস্থাপক আর অভ্যন্তরীণ নিরীক্ষক। আর বাকি যারা রয়েছে এখানে, সরকার, পাওনাদার, ঋণদানকারী, তারা হচ্ছে বাহ্যিক নিরীক্ষক, মানে বাহ্যিক ব্যবহারকারী। তারা হচ্ছে বাহ্যিক মানে বাইরের ব্যবহারকারী। আর ব্যবস্থাপক হচ্ছে এখানে অভ্যন্তরের মানে ভিতরের ব্যবহারকারী, কারবারের ভিতরের লোক। ঠিক আছে? স্যার ব্যবস্থাপকের কাজ কি? ব্যবস্থাপকের ম্যানেজারের কাজ কি? গোটা কারবারটাকে দেখভাল করা, গোটা ব্যবসাটাকে ঠিকমতো পরিচালনা করা। অতএব উনি, যিনি হিসাব রক্ষক, যারা হিসাব লেখালেখি করেন, তাদের হিসাব গুলাকে ঠিক মতো লিখছেন কিনা, উনিও তার ব্যবস্থাপনার গোটা কার্যকর প্রক্রিয়াটা হিসাব বিজ্ঞানের মাধ্যমে করে থাকেন। ব্যবসা কার্য পরিচালনার কাজগুলো ইনি হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করেই করে থাকেন। ঠিক আছে? একটা কারবারের ম্যানেজারের কাজ কি? গোটা ব্যবসাটাকে, গোটা কারবারটা, গোটা প্রতিষ্ঠানটা ঠিক মতো পরিচালনা করা, দেখভাল করা, যেন সুন্দর মতো ব্যবসা পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে? তুমি কি তোমার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো? জি স্যার। ফাইন। 8 নাম্বার প্রশ্ন আমাদের, নিচের কোন হিসাবটি মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে? তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে হিসাব সমীকরণের যে উপাদান, মৌলিক হিসাব সমীকরণটি কেউ বলতে পারো আমাকে? মৌলিক হিসাব সমীকরণটি কেউ বলতে পারো? মৌলিক হিসাব সমীকরণ না বলতে পারলে সমস্যা নেই, আমি বলে দেবো, তোমরা পারলে স্যার বলো। ভুলে গেছি। হ্যাঁ, স্যার ভুলে গেছি, মনে মৌলিক নাই। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ও ই। এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ এ মানে হচ্ছে সম্পদ, অ্যাসেটস। এল মানে হচ্ছে লাইবিলিটিস মানে দায়। আর ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। তাহলে সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। ওই কে বলা হয় মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে সত্ত্বাধিকারী, যার মধ্যে হিসাবের 4টি উপাদান রয়েছে। তোমাদের কি হিসাবের শ্রেণী বিভাগ মনে আছে? হিসাব চ্যাপ্টারের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা যদি দেখে থাকো তোমাদের মনে থাকার কথা। হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে আধুনিক পদ্ধতিতে? সেটা কি মনে আছে তোমাদের? সেটা মনে নেই, ভুলে গেছো? আমি বলছি, হিসাবকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 6 ভাগে। 6 ভাগে। নামটি শোনো: সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। কয়টা হলো? 6টা। আমি আবারও বলছি, হিসাবের 6টার নাম আমি আবার বলছি, খেয়াল করে শোনো: সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। এই 6টি হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ। এর মধ্যে মূলধন আর উত্তোলনকে একসাথে বলা হয় মালিকানা সত্ত্ব। তাই তোমরা কোনো জায়গায় পাইতে পারো হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে: সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্ব। 5 ভাগে বলা হয়ে থাকে, আবার 6 ভাগে বলা হয়ে থাকে। তবে মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টি। সম্পদ সে আলাদা একটি হিসাব, দায় মানে এল সেও আলাদা। বাকি 4টা, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, কয়টা হলো? 4টা। নামটি বলো দেখি। আয়, ব্যয়, আয়, উত্তোলন, মূলধন। মূলধন, মূলধন, মূলধন। আয়, ব্যয়, মূলধন,
উত্তোলন। এই চারটি কার উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান। কার উপাদান? মালিকানা সত্ত্বের। মালিকানা সত্ত্ব। না, কোন চারটা বলো তো দেখি? আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। ভেরি গুড। আয়, ব্যয়, উত্তোলন, মূলধন। এর মধ্যে দুইটা, মূলধন আর আয়, মূলধন আর আয়, এই দুইটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ায়। আর ব্যয় এবং উত্তোলন এই দুটি মালিকানা সত্ত্বের পরিমাণকে হ্রাস করে, মানে কমায়। মানে দুইটা মালিকানা সত্ত্বের সাথে সম্পর্ক পজিটিভ, মানে বৃদ্ধি করে। কোন দুইটা? আয় আর মূলধন। আয় আর মূলধন। আর হ্রাস করে কোন দুইটা? ব্যয়, উত্তোলন। ব্যয় আর উত্তোলন। তাহলে ব্যয় আর উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আয় আর মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে? আর শোনো, আমি ক্লাস করার মাঝখানে যদি আমাদের 40 মিনিট টাইম লিমিট দেওয়া আছে, যদি টাইমটা কেটে যায় তাহলে নতুন করে আমরা আবার জয়েন করে নিব, কেমন? ওকে স্যার। খেয়াল করে শোনো। তো তো বলছিলাম, তাহলে মালিকানা সত্ত্বের উপাদান যদি চারটে হয়, যে মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, তাহলে এই চারটের মধ্যে এখানে কোনটা বলতো যে মালিকানা সত্ত্বকে উত্তোলন। প্রভাবিত করবে? উত্তোলন। উত্তোলন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে নিশ্চয়ই তোমরা সুনাম, ঋণ, আসবাবপত্র এগুলোকে উত্তর করবে না। ঠিক আছে? চলে আসো, আবার পরবর্তী চলে যাচ্ছি। কোনটি সেবামূলক বা মুনাফাভোগী প্রতিষ্ঠান? মানে এমন একটা প্রতিষ্ঠান যেটা সেবা দেয় মানুষকে, বাট মুনাফা করে না, এরকম প্রতিষ্ঠান। এখানে বিজ্ঞাপন সংস্থা, বিজ্ঞাপন সংস্থা কি মুনাফা করে? জি স্যার, করে তো। জি স্যার করে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এটা উত্তর হবে না। ব্যাংক, ব্যাংক কি মুনাফা অর্জন করে? করে। জি স্যার। তাহলে এটাও হবে না। বীমা প্রতিষ্ঠান কি মুনাফা অর্জন করে? জি স্যার। জি স্যার। স্যার, করে। ক্লাব। উত্তর হবে কি? ক্লাব। হ্যালো, ক্লাব। ক্লাবের কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া, মানুষের উপকারে কাজ করা, বিভিন্ন চ্যারিটেবল কাজ করা, দাতব্য কাজ করা। এরা, ওদের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এই প্রশ্নের উত্তর হচ্ছে ক্লাব। আমি তোমাদের প্রথম একটা প্রশ্ন বলেছিলাম, হিসাব রক্ষণের মূল ভিত্তি কি? তোমাদের মনে আছে সেটি? স্যার লেনদেন। জি স্যার। লেনদেন। স্যার। তাহলে এটা নিয়ে আলোচনা করলাম না, তোমাদের সাথে এটা কথা বলেছি, তোমরা এটা পারবে। ওকে, ফাইন। চলো আমরা পরে চলে যাচ্ছি। ব্যবসায়ের স্থানান্তর ব্যয় কোন ধরনের ব্যয়? ব্যবসার স্থানান্তর বলতে বোঝায় তোমার ব্যবসা এখন আছে চকবাজার, তুমি সেই চকবাজার থেকে ব্যবসাটি স্থানান্তর করার জন্য নিয়ে যাবে নিউ মার্কেট, এটাকে বলা হয় স্থানান্তর ব্যয়। স্থানান্তর করার জন্য এই চকবাজার থেকে নিউ মার্কেট ব্যবসাটা নিতে গেলে তোমার অনেক খরচের ব্যাপার আছে। মালামাল ট্রান্সফার করতে হবে, দোকান ঘর ট্রান্সফার করতে হবে, নতুন করে দোকান নিতে হবে, ওইখানে আবার মাল সাজাইতে হবে, গুছাইতে হবে, বিভিন্ন রকমের যে আনুষঙ্গিক ব্যয় হয় একটা ব্যবসা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ালে পরে, এটাকে বলা হয় স্থানান্তর ব্যয়। এই স্থানান্তর ব্যয়টা বড় অঙ্কের হয়ে থাকে। এই জন্য এই ধরনের ব্যয়কে কোনো একটি নির্দিষ্ট হিসাব বছরের খরচ না দেখিয়ে অনেক বছরের মধ্যে ভাগ করে দেখানো হয়, যাতে করে যে বছর ব্যবসা স্থানান্তর করেছি ওই বছর মুনাফার উপর খুব বেশি প্রভাব ফেলতে না পারে। তাই এই ধরনের ব্যয়কে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই ধরনের ব্যয়ের নাম হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে? কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। 12 নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে, হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, কারবারের প্রধান উদ্দেশ্য কি? আমার কে বলতে পারো? মানে কারবারের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা। আর মুনাফা অর্জন হইল কি হইল না তা জানা যায় কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের আর্থিক। মাধ্যমে। আর্থিক ফলাফল নির্ণয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর্থিক ফলাফলের মাধ্যমে। এই আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য আমরা তৈরি করি বিশদ আয় বিবরণী।
বিশদ আয় বিবরণী। এরপরে আমরা কারবারের আর্থিক অবস্থা জানার জন্য সম্পদ আর দায় নির্ণয় করার জন্য তৈরি করি আমরা আর্থিক অবস্থার বিবরণী। সুতরাং হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা। আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা। ঠিক আছে, জি স্যার। চলে আসো আমরা পরের প্রশ্ন। এখানে 13 নম্বর প্রশ্ন, এটা লেখা আছে ড, আসলে শব্দটা ড না, এটা পাওয়ার পয়েন্টে আমরা এখানে আসার কারণে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এটা হিসাব, রসিকার, ডটা হবে রসিকার। ঠিক আছে, জি তোমরা স্যার। কি বুঝতে পেরেছো? এটা রসিকার হবে। এটা হবে হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্যের উপাদান কয়টি? তোমাদের একটু আগে আলোচনা করেছি। মালিকানা সত্যের উপাদান কয়টা? 4টি। এখানে ঘ নম্বরে 4টি। লেখা আছে 4টি। ঠিক আছে, এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করলাম না, তোমরা এটি শুনেছো, বুঝেছো। তাহলে এটা রসিকার লিখে নেবে, হিসাব সমীকরণ লিখবে। এটা ফন্ট চেঞ্জ হয়েছে। 14 নাম্বার, হিসাব সমীকরণের বর্ধিত রূপটি লিখো। বর্ধিত রূপ মানে এলোভেরেট, তার যে চেহারাটা মানে বাড়ানো, মানে বর্ধিত রূপ বলা হয় এটাকে। এক হলো মৌলিক সমীকরণ। মৌলিক হচ্ছে এই যে ক নাম্বার যেটা লেখা আছে, ক নাম্বারে এটা হচ্ছে মৌলিক সমীকরণ। কথা বুঝতে পেরেছো? জি স্যার। মানে ক নাম্বারটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণে ক নাম্বারটা। আর খ নাম্বারটা হচ্ছে এ সমান এল। এল তো আমাদের মৌলিকের মধ্যে আছে এল। আর মালিকের সূত্র উপাদান হলো 4টা ভাগ হয়েছে। আর মানে রেভিনিউ মানে আয়, সি মানে ক্যাপিটাল মানে মূলধন, মাইনাস ই মানে এক্সপেন্ডিচার মানে খরচ, ডি মানে ড্রয়িংস উত্তোলন। তাহলে খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ই মাইনাস ডি মাইনাস, সি এর আগে প্লাস আর এর আগে প্লাস, এ সমান এল প্লাস আর প্লাস সি মাইনাস ই মাইনাস ডি। এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ বা সঠিক রূপ। কোনো জায়গায় মাইনাস জায়গায় প্লাস হইলে সেটা সঠিক হবে না। আবার যদি মাইনাস, যেমন এখানে লেখা আছে তোমার ই ডি নাই, এখানে ই এর আগে লেখা আছে মাইনাস প্লাস, ডি এর আগে লেখা আছে প্লাস, এটাও সঠিক না। সুতরাং এখানে খ নম্বর হচ্ছে এখানে সঠিক উত্তর। এ সমান এল প্লাস, তোমাদের সাথে একটু আগে বলেছি দুইটা হলো পজিটিভ, আয় আর মূলধন, মানে দুইটা মালিকানা সত্ত্ব বাড়ে। আর দুইটা হচ্ছে নেগেটিভ, খরচ আর উত্তোলন, এই দুইটা কমে যায়, এই জন্য দুইটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, জি স্যার। আমরা নেক্সট চলে যাব। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য আয়, সম্পদ, ব্যয় না দায়, কোনটা হবে? স্যার আপনার দায়। কথা বোঝা যাচ্ছে না। আমি আবার বলছি, এখন খেয়াল করে শোনো, দেখো বোঝা যাচ্ছে কিনা। তোমরা এখন কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার আমরা জি বুঝতে স্যার। পারছি। তাহলে তোমার এখানে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তুমি পরবর্তীতে ক্লাসগুলো অবশ্যই ইউটিউব থেকে দেখে নিও। আর এখন খেয়াল করে শোনো, স্লাইড গুলো দেখো, তোমাদের স্ক্রিনে যে স্লাইড দিয়েছি আমি, লেখা আছে মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য আয়, সম্পদ, ব্যয় নাকি দায়, উত্তর কি হবে? দায়। দায় হবে। ফাইন। শিক্ষা বোর্ড হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি? মানে শিক্ষা বোর্ড হিসাব বিজ্ঞান ব্যবহার করে কোন কাজটি করে থাকে? তাহলে পরীক্ষার ফি নির্ধারণ করে থাকে। শিক্ষা বোর্ড কোনো লাভ করে কি? মুনাফা অর্জন করে শিক্ষা বোর্ড? নো নো স্যার। স্যার। নো। অতএব লাভ ক্ষতি নির্ণয় করে না। প্রশ্ন প্রণয়নে হিসাব বিজ্ঞানের কোনো ভূমিকা নেই। আর শিক্ষা বোর্ড কোনো ভ্যাট আদায় করে না। সুতরাং এই তিনটি হবে না, হবে পরীক্ষার ফি নির্ধারণ করা। মানে হিসাব বিজ্ঞান ব্যবহার করে কত টাকা পরীক্ষার ফি নিলে মিনিমাম ফি হবে, হিসাব শিক্ষার্থীদের উপকার হবে, এটা নির্ণয় করে হিসাব বিজ্ঞান ব্যবহার করে এই শিক্ষা বোর্ড। নিচের কোনটি লেনদেনের উদাহরণ? মূল্যহীন চেক। মূল্যহীন চেক কোনো লেনদেন নয়, এটা কারবারের কোনো মূল্যই আসে না, এটা কারবার জন্য মূল্যহীন চেক, এটি কোনো লেনদেন নয়। ক্রয় মূল্য নির্ণয় করা, ক্রয় মূল্য নির্ণয় করা কোনো লেনদেন নয়। বিক্রয় মূল্য নির্ণয় করা লেনদেন নয়। বিনামূল্যে পণ্য বিতরণ, এটি কারবারের লেনদেন। বিনামূল্যে পণ্য বিতরণ তোমরা জাবেদা করেছো, মনে আছে জাবেদা তোমাদের? জাবেদাটি মনে আছে কি?
বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট, এটা একটি লেনদেন। তাহলে নিচের কোনটি লেনদেনের উদাহরণ? উত্তর হবে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ফাইন। ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা হলো ডেবিট নোট। অর্থাৎ যিনি পণ্য ক্রয় করেছে, পণ্য যদি তার চাহিদা মোতাবেক না হয়, পণ্য যদি তার অর্ডার মোতাবেক না হয়, তাহলে সেই পণ্য উনি ফেরত পাঠায় এবং সাথে একটি পণ্যের বিবরণ লিখে একটি চিঠি পাঠায়, যে চিঠির নাম হচ্ছে ডেবিট নোট, এটি ক্রেতা তৈরি করে থাকে। কোনটির উপর ভিত্তি করে ক্রয় জাবেদা